নমস্কার, ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে মনীষ। এবং আজকের এই আলাপন অনুষ্ঠানে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো, একদিকে যখন রাজ্যে পুরো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, ঠিক তার সাথে সাথেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়ে গেছে। মূলত এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো যে রাজনৈতিক দলগুলির কি তৎপরতা রয়েছে রাজ্য রাজনীতিতে। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ফোন নাম্বার 9362051711। এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। গতকাল এই আলাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যের যে সমস্ত পুর পরিষদ, নগর পঞ্চায়েত এবং আগরতলা পুর কর্পোরেশন যেটা রয়েছে, এই সংস্থাগুলির যে নির্বাচনের নির্ঘণ্ট এবং এই কেন্দ্রগুলিতে কি পরিমাণ ভোটার রয়েছে, কত সংখ্যক ভোটার রয়েছে, কতটি পুলিং স্টেশন রয়েছে, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যে সমস্ত তথ্যগুলি তুলে ধরেছিলেন, গোটা বিষয়টি আমরা আলাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং আজকে আমরা এই পুরো নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের যে তৎপরতা রয়েছে বা শাসক দল, বিরোধী দল তাদের কি ধরনের অবস্থানে রয়েছে, সেটা আমরা যেমন আমাদের মতো করে আলোচনা করার চেষ্টা করব, ঠিক তেমনি আপনারাও আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আমাদের সরাসরি আপনাদের মতামতটুকু জানাতে পারেন। এবং আপনাদের মূল্যবান মতামত পেলে আমরা আমাদের এই অনুষ্ঠানের আরো সম্পৃক্ত আমরা করতে পারব। আগামী 25শে নভেম্বর রাজ্যের যে পুর, নগর এবং পুর কর্পোরেশন রয়েছে, সেই সংস্থাগুলির ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। যদিও এই সংস্থাগুলির অর্থাৎ নির্বাচিত যে সংস্থা রয়েছে, এই সংস্থাগুলির মেয়াদ অর্থাৎ নির্বাচিত যে জনপ্রতিনিধিরা ছিলেন বা নির্বাচিত যে বোর্ড ছিল, সে বোর্ডের মেয়াদ আরো বিগত ডিসেম্বর মাসে অর্থাৎ 2020 সালের ডিসেম্বর মাসে কিন্তু সেই মেয়াদ শেষ হয়েছে। এবং কোভিড পরিস্থিতির কারণে প্রায় বলতে গেলে 11 মাস নির্বাচন পিছিয়ে গেছে। 11 মাস বা 1 বছরই বলা যেতে পারে, কারণ নভেম্বর ডিসেম্বরে সাধারণত এই নির্বাচন হয়ে থাকে বা প্রতি 5 বছর পর পর। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এই নির্বাচন অনেকটাই পিছিয়ে গিয়েছিল এবং চলতি বছরেই ইতিমধ্যে অর্থাৎ বিগত বছর এই কোনো নির্বাচন কিন্তু করা সম্ভব হয়নি 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এডিসি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় এবং যথারীতি এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং তারপরেই আবারও করোনা মহামারীর একটি থাবা পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে পুর নির্বাচনটা আরো পিছিয়ে যায়। এবং সবকিছু বিচার বিবেচনা করে রাজ্যের বর্তমান অবস্থান পরিস্থিতির কথা চিন্তা করে ত্রিপুরা রাজ্যের যে নির্বাচন দপ্তর রয়েছে, যে নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশন গতকাল এডিসি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কিন্তু এই নির্বাচন হওয়ার যে ঘোষণা হবে বা হচ্ছে, এ ধরনের কিন্তু একটি খবর কিন্তু এর বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু চলছিল যে খুব শীঘ্রই এ রাজ্যের পুর এবং নগর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন আগে থেকেই এ রাজ্যের মধ্যে যে রাজনৈতিক দলগুলি রয়েছে বা আছে, তাদের তৎপরতা কিন্তু অনেকাংশেই শুরু হয়ে গেছে। আমরা যদি বলি, রাজ্যের শাসক দল বিজেপি বেশ কিছুদিন আগে থেকেই এই পুর এবং নগর নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন তাদের যে মণ্ডল রয়েছে বা জেলা স্তরের বৈঠকগুলি কিন্তু তারা করে চলেছেন। এবং
যিনি প্রদেশ সভাপতি রয়েছেন ডক্টর মানিক সাহা, তিনি গতকাল আমবাসায় কিন্তু একটি সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন আমবাসা মণ্ডলের, এবং সেখানে কিন্তু তিনি সম্পূর্ণভাবেই বলেছেন যে এই নির্বাচনে বিজেপির জয় 100% নিশ্চিত এবং সবকটি আসনেই বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করবে, প্রতিটি স্থানেই বিজেপি জয় লাভ করবে, সেখানে কোনো অবকাশ নেই। সেই জায়গায় রাজ্যের যে প্রধান বিরোধী দল সিপিআইএম বা বামফ্রন্ট, তারাও কিন্তু নির্বাচনের জন্য কিছুটা হলেও প্রস্তুতি শুরু করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ওনাদের যে সমস্ত অনুষ্ঠানগুলি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনারাও কিন্তু ওনাদের নির্বাচনী বার্তা কিন্তু দিয়ে চলেছেন। অপরদিকে এই সময়ের মধ্যে এই রাজ্যে নতুনভাবে, আগে থাকলেও নতুনভাবে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে পশ্চিমবঙ্গের যে শাসক দল রয়েছে, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কিন্তু এ রাজ্যের মধ্যে তৃণমূল কংগ্রেস তাদের খুঁটি গাড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব, সাংসদ, মন্ত্রী, বিধায়করা প্রায় প্রতিনিয়ত রাজ্যে তারা আসছেন এবং তৃণমূলের ভিতকে তারা শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুবল ভৌমিক, যিনি একটা সময় কংগ্রেসের সাথে ছিলেন, পরবর্তী সময় তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন, তারপর কংগ্রেস থেকে তিনি গ্রামীণ কংগ্রেস নিজে দল গঠন করলেন, সেখান থেকে তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন, তৃণমূল কংগ্রেস থেকে তিনি বিজেপিতে গেলেন, বিজেপি থেকে তিনি পুনরায় কংগ্রেসে গেলেন এবং কংগ্রেস থেকে তিনি আবারও তৃণমূল কংগ্রেসে গেলেন। তিনি একের পর এক বিভিন্ন দল চেঞ্জ করতে করতে তিনি আবারও তৃণমূল কংগ্রেসে এসেছেন। এবং আমরা যেটা এই সময়ের মধ্যে লক্ষ্য করতে পারছি যে সুবল ভৌমিকের উপর ভর করেই কিন্তু তৃণমূল কংগ্রেস এ রাজ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং গত কিছুদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতৃত্বরা দাবি করেছিলেন যে এ রাজ্যের পুরো নির্বাচনে ওনারা সবকটি আসনেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে শাসক দল রয়েছেন, রাজ্যে যারা শাসক দল রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত রাজ্যের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হচ্ছে বা কেন্দ্রীয় সরকার কর্তৃক এ রাজ্যের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি চলছে, সেই সমস্ত কাজের নিরিখেই কিন্তু এই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই নির্বাচনে তারা কিন্তু মূলত সেই বিষয়গুলিকেই সামনে নিয়ে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার একটি প্রয়াস তারা জারি রাখার চেষ্টা করছেন। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই রাজ্যে বর্তমান সময়ে পুর পরিষদ, নগর পঞ্চায়েত এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সময়ে রাজ্য রাজনীতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে এবং আমরা প্রায় প্রতিনিয়তই লক্ষ্য করছি যে দল বদলের একটি খেলা, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচন আসলেই দেখা যাচ্ছে এই দল থেকে কিছু লোক ওই দলে যাচ্ছে, আবার ওই দল থেকে এই দলে আসছে। এইরকম ভাবে কিন্তু দল ত্যাগের একটা হিড়িক কিন্তু নির্বাচনগুলি যতই এগিয়ে আসে দল ত্যাগের একটা হিড়িক কিন্তু চলতে থাকে। অপরদিকে এ রাজ্যের মধ্যেই পীযূষ কান্তি বিশ্বাস, যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি কিন্তু আবার প্রদেশ কংগ্রেস ছেড়ে অন্য একটি দল তিনি তৈরি করেছেন নিজের মতো করে এবং একটা বিরাট অংশের কংগ্রেস দলের নেতৃত্ব এবং কর্মীরা কিন্তু সেই জায়গায় আবার পুনরায় কংগ্রেস দল থেকে পদত্যাগ করে সেই নতুন রাজনৈতিক দলে কিন্তু ওনারা পদার্পণ করেছেন। সেই জায়গায় আবারও পুনরায় রাজ্য কংগ্রেসের সভাপতির দায়িত্বে এসছেন প্রাক্তন বিধায়ক বা যিনি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন বিরজিৎ সিনহা। তিনি কিন্তু আবার পুনরায়
কংগ্রেস দলের দায়িত্বে এসছেন এবং এই সময়ের মধ্যে বীরজিৎ সিনহার নেতৃত্বে আবারও রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লক, কংগ্রেসের যে সমস্ত ব্লক রয়েছে সেই জায়গার মধ্যে কিন্তু তারাও নতুনভাবে ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেস সেই জায়গায় নতুন নেতৃত্বদের তারা বসানোর চেষ্টা করছেন এবং বসিয়েছেন। বেশ কিছু জায়গায় নতুন নেতৃত্বদের দায়িত্ব দেওয়া হয়েছে। একটা সময় এ রাজ্যে কংগ্রেস শাসন করেছে, পরবর্তী সময় বিরোধী দলের দায়িত্বে ছিলেন কংগ্রেস এবং বর্তমান সময়ে কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন তাদের নিজস্ব চাওয়া পাওয়ার বিভিন্ন বিষয় প্রকাশ্যেও এসছে এবং সেই জায়গায় এ রাজ্যের মধ্যে কংগ্রেস দল বলতে গেলে একটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কিন্তু সেই জায়গায় কংগ্রেসের একটা কিন্তু ভোটের সংখ্যা রয়েছে। আমরা যদি প্রত্যেকটি নির্বাচন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সেই জায়গায় দেখব যে একটা অংশের কংগ্রেস কর্মীরা এখনো কংগ্রেসের জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন এবং নির্বাচনে তারা কিন্তু কংগ্রেসের জন্য নিজেদের ভোটটা দিয়ে থাকেন। কিন্তু কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের দুর্বলতার কারণেই এ রাজ্যে কংগ্রেস ডুবন্ত তরীতে পরিণত হয়েছে। কংগ্রেসের প্রতিনিয়ত নেতৃত্বের পরিবর্তন, নিজেদের গোষ্ঠীবাজির বিভিন্ন বিষয় প্রকাশ্যে এসছে এবং এসবের উপর ভিত্তি করেই কিন্তু কংগ্রেস এ রাজ্যে বলতে গেলে একটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের মধ্যে যারা দীর্ঘদিন এ রাজ্যে বামপন্থীরা শাসন করেছেন সেই বামপন্থীদের বিভিন্ন বিষয় নিয়ে এ রাজ্যে নতুনভাবে বিজেপি এবং আইপিএফটি জোট তারা বামফ্রন্টকে উৎখাত করে এ রাজ্যের ক্ষমতা দখল করেছে এবং সেই ক্ষমতা দখলের পর এ রাজ্যের যে সমস্ত নির্বাচিত পুর বা নগর সংস্থাগুলি ছিল অধিকাংশ ক্ষেত্রেই ভাঙন সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে যে সমস্ত উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনগুলিতে শাসক দল জয়লাভ করেন এবং তারা বেশ কিছু সংস্থার দায়িত্ব গ্রহণ করেছেন। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রায় 1 বছর পর এ রাজ্যে পুর এবং নগর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এখনই স্পষ্ট বোঝা যাচ্ছে না শাসক দল প্রত্যেকটি আসনে প্রার্থী দেবে, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তৃণমূল হোক, তৃণমূল কংগ্রেস হোক কিংবা প্রদেশ কংগ্রেস বা বামপন্থী বা সিপিআইএম যাই বলি না কেন আমরা, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের কিন্তু তেমন কোনো প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। কিন্তু শাসক দল বেশ আগে থেকেই কিন্তু এই নির্বাচনকে নিয়ে তারা মাঠে নেমে পড়েছেন। এখন এই নির্বাচন যত এগিয়ে আসবে, অর্থাৎ আগামী 27 তারিখ থেকে কিন্তু রাজ্যের এই সংস্থাগুলির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর্ব শুরু হয়ে যাবে এবং এই মনোনয়নপত্র দাখিলের যখন সময়টা আসবে তখন থেকেই কিন্তু প্রকৃত একটি চিত্র পরিষ্কার হয়ে যাবে যে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বা রাজ্য রাজনীতিতে কি ধরনের বার্তা ঘুরে বেড়াচ্ছে বা রাজ্য রাজনীতির কি ধরনের অবস্থান শুরু হবে। সেই বিষয়গুলি কিন্তু নিয়ে আগামী দিনে কি হতে চলেছে বা নির্বাচনে রাজ্য রাজনীতির যে চিত্র সেটা কি ধরনের হতে পারে সেটা কিন্তু আগামী 27, 28, 29 এই তারিখগুলিতেই কিন্তু অনেকটাই চিত্র পরিষ্কার হয়ে যাবে এবং বর্তমান সময়ে যে একটি প্রধান বিষয়
এই রাজ্যের মধ্যে বা বাংলাদেশে মৌলবাদীরা বা যেভাবে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ চলছে, মন্দিরের উপর আক্রমণ চলছে বা ইসকনের উপর আক্রমণ হয়েছে, সেই জায়গায় এই বিষয় নিয়ে কিন্তু এই রাজ্যের মধ্যেও কিন্তু বিভিন্ন হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আন্দোলন কর্মসূচি নিয়েছেন এবং বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চলছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এ রাজ্যেও মাঠ গরম করেছেন বা আন্দোলন চলছেন এবং বাংলাদেশের যে সমস্ত মৌলবাদীরা এই ধরনের কর্মসূচি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ধিক্কার জানানো হয়েছে। এই সময়ের মধ্যেই এ রাজ্যের নির্বাচন ঘোষণা করা হয়েছে। আগামী 27 তারিখে নির্বাচনী আচরণবিধি লাগু হবে। এখন এর প্রভাব কতটা পড়তে পারে সেটাও কিন্তু একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে রাজ্য রাজনীতির উত্থান পতন হতেই পারে। রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের যেমন একটা এক্সট্রা মাইলেজ থাকবে, তেমনি অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছেন তারাও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটি প্রয়াস রাখবেন। তবে ক্ষমতার মসনদে কারা যাবে সেটা কিন্তু বলবে সময়। আগামী 28শে নভেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং 28শে নভেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর চিত্রটা স্পষ্ট হয়ে যাবে এবং এই নির্বাচনের যারা রাজনৈতিক মহলে রয়েছেন বা রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন বা যারা বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতির সাথে যুক্ত বা কথা বলেছেন তাদের যেটা বক্তব্য যে এই পুরো নির্বাচনের পরবর্তী সময়ে অর্থাৎ 2023 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং এই নির্বাচনের অনেকটা প্রভাবই পড়বে সেই বিধানসভা নির্বাচনে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের মধ্যে যারা শাসক দল রয়েছেন, যারা বিরোধী দল রয়েছেন, তারা কিন্তু পাখির চোখের মতো তাকিয়ে রয়েছেন এ রাজ্যের যে পুর এবং নগরের যে নির্বাচন সেই নির্বাচনের দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। সুতরাং এই নির্বাচনের কি ফলাফল হবে বা নির্বাচনের কি চিত্র সেটা কিন্তু আগামী 25 তারিখের নির্বাচন হওয়া যাওয়ার পর আগামী 28 তারিখে কিন্তু এই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের সাথে ইতিমধ্যেই একজন দর্শক বন্ধু যুক্ত হয়েছেন, আমরা কথা বলে নেব ওনার সাথে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কে বলছিলেন? হ্যাঁ, বলছিলাম সৌরভ দাস। হ্যাঁ, কোথা থেকে বলছিলেন? আমি বলছিলাম ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে, সম্বলপুর গ্রাম থেকে। হ্যাঁ, ঠিক আছে, বলুন। না, বলছিলাম যে আমাদের যে এরকম মাধ্যম দেয় আর কি। বুঝতে পারিনি, আপনি একটু স্পষ্ট করে যদি বলতেন। স্পষ্ট করে বলছিলাম যে এখন তো আমাদের রাজনীতির যে পরিস্থিতিটা মানে দিন বই করে উঠছে, যেমন আমাদের বিজেপির যে লোক আছে এখন বর্তমানে তারা তো এখন তৃণমূলের প্রার্থীকে তাই নিয়ে আলোচনা করছি। আপনি মানে কোন বিষয়টা বলতে চাইছেন? বিষয়টা এটাই, মানে যে সমান অধিকার সবাই তো চায় যে সমান অধিকার থাকবে।
মানে প্রতিটি রাজনৈতিক দলের যেমন সমান অধিকার থাকে সেই বিষয়টা বলতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্বাভাবিক অর্থেই উনি যে বিষয়টা বলেছেন যে নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের যেন সমান অধিকার থাকে। নির্বাচন অনুষ্ঠিত করবেন রাজ্য নির্বাচন কমিশন এবং প্রতিটি রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে কিন্তু প্রার্থী দাঁড় করাবেন এবং সেই জায়গার মধ্যে কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেই বিষয়টা রাজ্য নির্বাচন কমিশন দেখবেন এবং প্রতিটি রাজনৈতিক দলের উনি যে বক্তব্যটা করার চেষ্টা করেছেন প্রতিটি রাজনৈতিক দলের যেন সমান অধিকার থাকে। রাজনৈতিক দলের সমান অধিকার সব সময় সব ক্ষেত্রেই রয়েছে। এখন যদি কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি হয় সে জায়গায় রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ আপনারা হতে পারেন এবং রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলে অবশ্যই রাজ্য নির্বাচন কমিশন প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। তো সেই জায়গার মধ্যে উনার যে বক্তব্য প্রতিটি রাজনৈতিক দলের যেন সমান অধিকার থাকে। ভারতের সংবিধান হোক বা গোটা দেশের অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেখানে কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই কিন্তু তাদের সমান অধিকার রয়েছে। সেই জায়গায় অবশ্যই যেহেতু ভারতবর্ষের সংবিধানে রয়েছেন অবশ্যই এই নির্বাচনে ওনারা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কারণ রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। সেই জায়গায় প্রতিটি রাজনৈতিক দল তাদের মতো করে প্রার্থী দাঁড় করাবেন, সেক্ষেত্রে তো কোনো সমস্যা থাকার কথা নয়। উনি ওনার মতামত জানিয়েছেন এবং স্বাভাবিকভাবেই উনি ওনার যেটা ব্যক্তিগত মূল্যায়ন সেটা উনি বলার চেষ্টা করেছেন। আমরা মূলত আজকের এই অনুষ্ঠানে আগামী নগর পঞ্চায়েত এবং পুরসভার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম এবং আজকের এই আলাপন অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে এসেছিলাম। আগামী দিন নির্বাচনের দিন যত এগিয়ে আসবে রাজ্য রাজনীতিতে বিভিন্ন ধরনের চিত্র আমরা পরিলক্ষিত করব এবং প্রতিটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রতিটি মুহূর্তের যে সমস্ত সংবাদ থাকবে সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই সময়তে বা আপনারা আগেও যেমন ফোকাস ত্রিপুরার সাথে ছিলেন এখনো ফোকাস ত্রিপুরার সাথে থাকবেন এবং আমরা অবশ্যই ফোকাস ত্রিপুরার মধ্য দিয়ে বিভিন্ন সংবাদ সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের যে এই আলাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়েও আমরা আপনাদের সামনে আমাদের বিভিন্ন যে ধরনের আপডেট থাকবে বা বিভিন্ন আলোচনার যে সমস্ত বিষয় থাকবে বা আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব থাকবেন তাদের সাথেও আমরা স্টুডিওতে আনবো এবং কথা বলবো। আপনারাও সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনারা প্রতিদিন সন্ধ্যায় আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে সামিল হবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাদের জানাবেন এবং আপনাদের মতামত পেলে আমাদের এই অনুষ্ঠান আরো সম্পৃক্ত হবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আগামীকাল অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারাও আমাদের সাথে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা আগামী দিন আরো এগিয়ে যেতে সক্ষম হব। আমাদের পাশে শুধু চাই আপনাদের, কারণ আপনারা যদি না থাকেন তাহলে আমাদের এই অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের যে আয়োজন সেটা কিন্তু সম্পূর্ণ অর্থেই বৃথা। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং ফোকাস ত্রিপুরার অন্যান্য আপডেটস এবং নিউজ দেখার জন্য অবশ্যই ফোকাস ত্রিপুরায় চোখ রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।